গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ আপকামিং এএনএম জিএনএম পরীক্ষার জন্য একটি মক টেস্ট, এবং এর আগেও তোমরা বেশ কয়েকটা মক টেস্ট আমার ক্লাসে পেয়েছো। তো আজকেও আমরা একটি মক টেস্ট আলোচনা করব ফিজিক্যাল সায়েন্স থেকে। যেহেতু ফিজিক্যাল সায়েন্সের পার্টটা তোমরা অনেকটা ভয় পাও, আতঙ্কিত হও, প্র্যাকটিস অভাব থাকে, যার কারণে আমি এই পার্টে বেশি জোর দিয়েছি। পাশাপাশি লাইফ সায়েন্সের প্র্যাকটিস আমরা করাচ্ছি। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে, কখন কোন ক্লাস হচ্ছে। এবং TWS একাডেমি অ্যাপে কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু করাচ্ছি। TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করবে, এবং এখানে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে, ওপেন করলে পেড কোর্স। সেখানে কিন্তু আমাদের এই ব্যাচটা কিন্তু রানিং আছে, এএনএম জিএনএম 2026-এর ব্যাচ। প্রত্যেকে যারা ক্লাসে আছো, দেখো, একটা প্রস্তুতি ছাড়া কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভব নয় বর্তমান দিনে। তোমাকে পড়তে হবে এবং পড়ার মতোই পড়তে হবে, তারপরে আমি বলবো পরীক্ষায় বসো। ঠিক আছে? একটু পড়ে পরীক্ষায় না বসাই ভালো, ওতে কনফিডেন্স লেভেল আরো কমে যায়। তো যাই হোক, তোমরা যে কোনো জায়গা থেকে প্রস্তুতি নেবে, এবং এই এএনএম জিএনএম যে পরীক্ষা ডেট কিন্তু ঘোষণা হচ্ছে আগামী 14ই জুন ডেট আছে পরীক্ষার, এবং সেই অনুপাতে আমাদের ব্যাচ কিন্তু তার আগে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং পরীক্ষার যে প্যাটার্ন আছে, এক্সাম প্যাটার্ন তোমরা প্রত্যেকে জানো, আশা করি এটা আর বলার কিছু নেই। টোটাল 115 নম্বরের একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, যেখানে 100টি কোশ্চেন থাকবে, এবং সবগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন। যেখানে তোমরা দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সেই কিন্তু টোটাল 75 মার্ক এখানে রয়েছে। ম্যাক্সিমাম নাম্বারটা সায়েন্স পার্টে বেশি, এবং সেটা তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু তোমাকে পড়তে হবে। তো যাই হোক, তো আমরা বেশি আর কথা না বলে এমসিকিউ প্যাটার্নে যেমন পরীক্ষায় প্রশ্ন আসবে, ফিজিক্যাল সায়েন্স থেকে আমরা জানি টোটাল 20টা কোশ্চেন থাকবে। সেখানে তোমরা দেখতে পাবে যে 15টা কোশ্চেন থাকবে 1 নম্বরের, যেটাকে ক্যাটাগরি 1 বলা হচ্ছে, আর 2 নম্বরের কোশ্চেন থাকবে 5টি ক্যাটাগরি 2-তে। তো সেই অনুপাতে কিন্তু আমরা শুরু করছি। তো 15 কোশ্চেন 1 মার্ক করে। তো এখানে টোটাল 15টি প্রশ্ন, 15 নাম্বার নেগেটিভ মার্ক কিন্তু থাকবে। কোশ্চেন নাম্বার 1-এ আসছি। প্রথম প্রশ্ন বলছে 357 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটালে কোন ধাতুর কণা তরল থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হবে? উত্তর কি হবে? প্রত্যেকে যারা ক্লাসে আছো, প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা আগে বলো। প্রশ্নটা কি বলছে যে কোন ধাতুর কণা, এইগুলো যদিও সবগুলো ধাতু নয়, পারদ, তামা, গ্যালিয়াম ধাতু, ব্রোঞ্জ হচ্ছে সংকর ধাতু, তাই তো? তামা টিনের মিশ্রণে তৈরি। যাই হোক, তো এখানে এটা কি জানতে চাচ্ছে বলতো? স্ফুটনাঙ্ক, যেটাকে আমরা বলছি বয়লিং পয়েন্ট ইংলিশে। সেন্টিগ্রেড স্কেলে যদি আমরা দেখি, এখানে পারদ আছে অপশন এ, অপশন বি তামা, অপশন সি ব্রোঞ্জ, অপশন ডি গ্যালিয়াম। সঠিক উত্তর হবে অপশন এ পারদ। পারদের স্ফুটনাঙ্ক কত? আমরা সহজ যেটা বুঝি, জল বাষ্প হচ্ছে কখন? দেখো, জল এটা হচ্ছে জলীয় বাষ্প। কখন হচ্ছে? জলীয় বাষ্প কখন হবে? যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। এটা বরফ। আমরা জানি বরফ, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল থাকবে, তারপর এখান থেকে উষ্ণতা ধীরে ধীরে বাড়তে বাড়তে 100 ডিগ্রিতে গেলে জলীয় বাষ্প হবে। তো সেরকম পারদ আমরা জানি সাধারণ উষ্ণতায় তরল ধাতু। পারদের গলনাঙ্ক যদি বলা হয় -38 ডিগ্রি সেন্টিগ্রেড মতো, অর্থাৎ -38-এর পরে যত সাধারণ উষ্ণতায় তরল থাকে। এবার পারদটাকে আমরা যদি ফোটাতে থাকি ধীরে ধীরে, দেখা যাবে 356.7 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পারদের স্ফুটনাঙ্ক। অর্থাৎ তার বেশি যেই চলে যাচ্ছে 357, তখন পারদটা বাষ্প হচ্ছে। যদি বলো স্যার তামা তো একটা ধাতু, এর গলনাঙ্কই দেখবে প্রায় 1000-এর কাছাকাছি, এবং এটার স্ফুটনাঙ্ক 2000-এরও উপরে। গ্যালিয়াম এটা কিন্তু তরল ধাতু, এটাও একটা তরল ধাতু। এটা আমরা যদি দেখি গলনাঙ্ক 29 ডিগ্রি সেন্টিগ্রেড মতো, মানে এই 29-এর যেই বেশি তাপমাত্রা হবে এটা তরল হয়ে যাবে, আর এটা তরল থেকে বাষ্প হতে গেলে প্রায় 2000 ডিগ্রি প্লাস উষ্ণতা লাগবে,
তখন সেটা বাষ্প হবে। তো এখানে অপশন এ সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 2, কোন বস্তুর উপাদানের বাষ্পীভবনের লিনতাপ হলো সেই পরিমাণ তাপ যা একক ভরের বস্তুর, এখানে কোন অপশনটি সঠিক হবে? দেখো কোশ্চেনটা দেখো, বাষ্পীভবনের লিনতাপ, এটা অর্থ কি? লিনতাপ মানে তোমরা জানো আশা করি। লিনতাপ এমন একটা তাপ যেটা বস্তুর অবস্থাটাকে পাল্টে দেবে, অর্থাৎ কঠিন থেকে তরল হতে পারে, তরল থেকে গ্যাস হতে পারে, অর্থাৎ বরফ থেকে জল হলো, জল থেকে বাষ্প হলো, জলীয় বাষ্প। এই যে সিচুয়েশনটা দেখা যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেটা বরফ আছে, সামান্য একটু তাপ দিয়েছ, 80 ক্যালোরি তাপ, বরফ গলনের লিনতাপ, 80 ক্যালোরি তাপ দিয়েছ, ওই বরফটা সম্পূর্ণ জল হচ্ছে। এই বরফটা কি হচ্ছে? জল হচ্ছে, কিন্তু উষ্ণতা চেঞ্জ হচ্ছে না। ওই হচ্ছে কথা। তো এখানে বাষ্পীভবনের লিনতাপ হলো সেই পরিমাণ তাপ যা উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে তরল থেকে গ্যাসীয়তে পরিণত করে, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরল থেকে বাষ্পীয় পদার্থে পরিণত করে, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে গ্যাসীয় পদার্থ থেকে তরলে পরিণত করে, উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে গ্যাসীয় পদার্থ থেকে তরলে পরিণত করে। তো এখানে একটা পয়েন্ট প্রথমে ক্লিয়ার হয়ে নাও, লিনতাপ একটা ন্যূনতম তাপ, এটা কখনো উষ্ণতাটাকে পাল্টাবে না। উষ্ণতা পাল্টানোর ক্ষমতা লিনতাপে নেই, এটা আগে মাথায় রাখতে হবে। উষ্ণতার পরিবর্তন ঘটাতে পারে না। এখানে পয়েন্টটা কি? এই উষ্ণতার পরিবর্তন ঘটাতে পারে না। তাহলে অপশন এ এবং ডি আগে কাটো। এবার বলছে বাষ্পীভবন। বাষ্পীভবন মানে তরল থেকে গ্যাস হবে। বাষ্পীভবন মানে তরল থেকে গ্যাস হবে। উত্তর হবে অপশন বি। উষ্ণতার পরিবর্তন না ঘটে তরল থেকে গ্যাস হবে। আমরা যদি বলি জলের বাষ্পীভবনের লিনতাপ কত, বলতো? যদি বলি জলের বাষ্পীভবনের লিনতাপ কত হবে? লিনতাপ কত হবে মনে আছে তোমাদের? 537 ক্যালোরি প্রতি গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম। লিনতাপের একক ক্যালোরি পার গ্রাম, সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে জুল পার কেজি। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে ঘটনাটা কি ঘটে? ধরো একটা পাত্রে জল আছে, এই জলটার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আর এই পাত্রে এটা বাষ্প কখন হবে? জলীয় বাষ্প। এখানে 537 ক্যালোরি প্রতি গ্রাম তুমি যদি তাপ দাও, কত গ্রাম জল আছে আমরা জানি না, এটা তাপ দিলে এটা জল থেকে জলীয় বাষ্প হবে, কিন্তু উষ্ণতা যেটা 100 ছিল এটা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। উষ্ণতা এটা কিন্তু চেঞ্জ হবে না। এটাই হচ্ছে বলার উদ্দেশ্য। লিনতাপ এমন একটা তাপ, সে উষ্ণতাটা পাল্টাতে পারছে না, বাট অবস্থাটা চেঞ্জ করছে, তরল থেকে গ্যাস, বা সেটা তাপ নিষ্কাশন করলে আবার গ্যাস থেকে তরল হবে। জলের যেমন বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম, ঠিক উল্টো কথাটাও আমরা বলতে পারি। জলীয় বাষ্পের কঠিন ভবনের লিনতাপ, মানে জলীয় বাষ্প আবার তরলে ফিরে আসতে গেলে যে লিনতাপটা লাগবে সেটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, মানে যে তাপটা নিষ্কাশন করতে হবে সেক্ষেত্রে। উল্টো কথাটাও সঠিক। পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 3, লাল, সবুজ এবং নীল এই তিনটে রঙের মিশ্রণে আমরা কোন রং পেতে পারি? বলো। সাদা, কালো, মেরুন, নীল। কোশ্চেন নাম্বার 3, দেখো কোশ্চেনগুলো আমি কিন্তু একটু ডিসকাস করতে করতে যাচ্ছি, কারণ বিষয়গুলো সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। অনেক ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন যে কঠিন হয় তা নয়, দেখবে একটু ঘুরিয়ে টুরিয়ে দিলে তোমরা আর পারো না, মানে বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার থাকে না বলে ওই ভুলটা হয়ে যায় অনেক সময় পরীক্ষায়। কোশ্চেন একটু চেঞ্জ করে দিও, আর কিন্তু তোমরা উত্তর করতে পারলে না, মনে হলো যেন কঠিন কোশ্চেন। আদতে কোশ্চেন হয়তো সহজ, তুমি বুঝতে পারোনি। কোশ্চেন নাম্বার 3, দেখো রং বা কালার যার কথা বলি, আমরা বলি প্রাথমিক কালার কি কি? প্রাথমিক কালার বা ফান্ডামেন্টাল কালার হচ্ছে 3টি: সবুজ, নীল, লাল। সুনীল বলা হয়, সংক্ষেপে মনে রাখার জন্য বলি সুনীল। সবুজ, নীল, লাল, এটা হচ্ছে প্রাইমারি কালার। এই 3টে রঙের মিশ্রণে তৈরি হবে সবসময় সাদা। এই 3টে রঙের দিয়ে যত রং আছে সব রং তৈরি করা সম্ভব। বেসিক বা ফান্ডামেন্টাল কালার হচ্ছে 3টি: সবুজ, নীল, লাল।
এগুলোকে ইংলিশে আমরা বলি প্রাইমারি কালার। এটা হচ্ছে সবুজ, নীল, লাল। এই প্রাইমারি কালার গুলো মিশিয়ে যে রংগুলো আমরা পাই সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার বা গৌণ রং। ঠিক আছে, তারপর আরেকটা আছে, আমরা বলি দুটো রঙের মিশ্রণে যদি সাদা রং তৈরি হয় তাহলে একে অপরের পরিপূরক রং বলা হয়। দেখা যাবে যে হলুদের পরিপূরক হচ্ছে নীল, হলুদ এবং নীল মেশালে তৈরি হবে সাদা রং। অন্য ক্লাসে আমরা ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 4, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আলোর গতিবেগ প্রত্যেক সেকেন্ডে কত হয় সেটা শূন্যস্থান বা বায়ুতে আমরা বলতে পারি। দেখো, আলোর গতিবেগ যেটাকে আমরা অনেক জায়গায় সি দিয়ে প্রকাশ করি, এটাকে যদি স্মল সি দ্বারা প্রকাশ করি, আমরা লিখি সি ইন্টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ডে আছে। এটাকে যদি আমরা কিলোমিটারে আনি তাহলে কি হবে? 3 ইন্টু 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। কারণ কি? কিলোমিটার থেকে কিলোমিটার, 1 কিলোমিটার মানে আমরা কি জানি? 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটা আমরা জানি। তাহলে 3টে শূন্য কমে গেল। এবার কিলোমিটার থেকে তোমাকে নিয়ে আসতে হবে মাইলে। 1 মাইল মানে 1.6 সামথিং কিলোমিটার, মানে 1 মাইল মানে হচ্ছে 1.5 কিলোমিটারের বেশি। 1.6 প্রায় 1600 মিটারেরও বেশি হয়, আমি এক্সাক্ট ফিগার বলছি না। তাহলে অ্যাপ্রক্সিমেট 1.6 কিলোমিটার 1 মাইল ইকুয়াল। তাহলে এখানে আমাদের 1.6 দিয়ে ভাগ করতে হবে। তারপর এটাকে 1.6 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে মাইল এককে পাবো, মাইল। এটা অ্যাপ্রক্সিমেট ফিগার আমরা যদি দেখি 1,86,000 মাইল, এটা প্রায়। এটা এক্সাক্ট ভ্যালু যেটা হয় 1,86,200 তোমার হচ্ছে 82 মাইল মতো হয়। 1,86,282 মাইল হয় এক্সাক্ট। এটাকে আমরা যদি এটা ভাগ করি তাহলে আমরা এটা যদি মাইলে নিয়ে আসি, আমরা যে পাচ্ছি রেজাল্টটা কি পাচ্ছি? তাহলে দেখো, এইভাবে কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। পরীক্ষার হলে গিয়ে ভাবনা চিন্তা করা যায় না। মাইল পার সেকেন্ড 1,86,282। তো এখানে যে অপশনগুলো তুমি পাচ্ছ, দেখো কাছাকাছি বলতে এটাই আছে, অপশন ডি। তাহলে আমরা এখানে সঠিক উত্তর দিচ্ছি। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, র্যাম এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে? র্যাম কথাটার সম্পূর্ণ রূপ কি হবে? অপশন এ র্যান্ডম অ্যাকচুয়াল মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। কম্পিউটারের রিলেটেড কোশ্চেন আমরা এটা বলতে পারি। র্যাম এর ফুল ফর্ম, এগুলোকে বলা হয় প্রাইমারি মেমোরি। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। আরেকটা কথা আছে রম, র্যাম এবং রম, এটাকে বলা হচ্ছে রিড অনলি মেমোরি। ফুল ফর্মটা জেনে রাখতে হবে। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। র্যামের মধ্যে যে ডেটা থাকে হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেলে উড়ে যাবে, আর রমে যে ডেটা থাকে সেটা উড়বে না, এটাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। কোশ্চেন নাম্বার 6, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? অপশন এ সেন্টিমিটার স্কয়ার, অপশন বি মিটার কিউব, অপশন বি হচ্ছে কেজি, অপশন ডি সেন্টিমিটার কিউব। আয়তনের একক কি? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর এখানে কি হবে? আয়তন মানে কি? ধরো আমরা এই ঘরে দাঁড়িয়ে আছি, ঘরে যতটা বায়ু আছে, যে জায়গায় আমরা চলাফেরা করছি, এই যে স্পেসটা, এটাকে বলা হচ্ছে আয়তন।
মানে চলাফেরা করছি, এই যে মেঝেটাকে বলা হয় ক্ষেত্রফল, আর এই যে ভিতরের যে জায়গা, যে যে জায়গাটা বায়ু আছে ধরো, এটাকে বলা হয় ভলিউম বা আয়তন। অর্থাৎ একটা জায়গায় আয়তন কিভাবে বার করতে হবে, ধরো 3 ডাইমেনশনাল একটা গেট আপ তোমাকে লাগবে এখানে, এরকম ধরো এটা একটা ঘর, এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এটা ধরো একটা আয়তঘনক, এর তুমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই তিনটে গুণ করলে পাচ্ছ ভলিউম বা আয়তন। তাহলে দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে আমরা জানি সেন্টিমিটার হবে, প্রস্থের একক সেন্টিমিটার হবে, উচ্চতার একক সেন্টিমিটার হবে। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার কিউব বা বাংলায় বলি ঘন সেন্টিমিটার, এটা সিজিএস পদ্ধতিতে একক। যদি বলতো এসআই পদ্ধতিতে একক কি হতো, এটা সিজিএস। আর যদি বলতো এসআই পদ্ধতিতে, তাহলে এখানে আমরা মিটার একক বসতাম ঘন মিটার। ক্ষেত্রফলের একক কি হতো, সেন্টিমিটার স্কয়ার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার, সিজিএস এসআই। এটাই মাথায় রাখতে হবে। একক তোমরা নিজেরা বানাতে পারবে যদি রাশিটা সম্পর্কে তোমার নলেজ থাকে। আয়তন মানে কি সেটা তুমি যদি বুঝতে পারো, তাহলে একক বার করা তোমার কাছে কিচ্ছু নয়। কোশ্চেন নাম্বার 7, আর্গনের ভর সংখ্যা 40 হলে নিচের কোন মন্তব্যটি সঠিক? আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি। দেখবে বাল্বে কোন গ্যাস থাকে, আর্গন থাকে, নাইট্রোজেন থাকে। আর্গন এর পর্যায় সারণীর অবস্থান তুমি যদি দেখো, পর্যায় সারণীর নিষ্ক্রিয় গ্যাসগুলো সব লাস্ট শ্রেণীতে আছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী 18তম শ্রেণীতে আছে নিষ্ক্রিয় গ্যাস 6টি। কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন। এই হচ্ছে 6টি নিষ্ক্রিয় গ্যাস। তার মধ্যে আর্গনের ক্ষেত্রে আমরা যদি ভর সংখ্যা পেয়ে যাচ্ছি 40, তাহলে এখানে আর্গনের প্রোটন সংখ্যা কি 22 হবে, নিউট্রন সংখ্যা কি 22 হবে, ইলেকট্রন সংখ্যা 20, আর্গনের প্রোটন ইলেকট্রনের যোগফল 40। তাহলে কোন অপশনটা আমরা সঠিক নেব? আর্গনের অবস্থানটা কোথায় আছে? পর্যায় সারণীর 18তম গ্রুপে আছে এবং এর ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা 18, ভর সংখ্যা 40 হতে পারে, ইলেকট্রন সংখ্যা 18। আর্গনটার গেট আপটা হচ্ছে এটা হচ্ছে প্রোটন, প্রোটন সংখ্যা। প্রোটন মানেই হচ্ছে ইলেকট্রন, প্রোটন যে কটা থাকে ইলেকট্রন সেই কটা থাকে। আর ভর সংখ্যা মানে এটা প্রোটনের সঙ্গে নিউট্রনের যোগফল। ক্লিয়ার? তাহলে এখানে প্রোটন সংখ্যা 22 হবে না, কত হবে? 18 হবে। নিউট্রন সংখ্যা 22, এটা সঠিক হবে, কারণ ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে প্রোটন সংখ্যা এটা যদি 18 হয়, তাহলে নিউট্রন সংখ্যা আমরা পাচ্ছি 40 মাইনাস 18 মানে হচ্ছে 22টি। আমি তোমাদেরকে বলবো এই পর্যায় সারণী 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, একদম হাইড্রোজেন থেকে 10টা পর্যন্ত, জেডেন বা 10টা 30 এই পর্যন্ত পুরোটা মনে রাখতে হবে, নলেজে রাখতে হবে অন্তত পারমাণবিকতা বা প্রোটন সংখ্যা কটা আছে। ক্লিয়ার? তাহলে তোমার উত্তর করা সহজ হবে। আর্গনের ইলেকট্রন সংখ্যা এটা তাহলে 20 হবে না, এটা 18টা হবে। প্রোটন ইলেকট্রনের যোগফল কত হবে? প্রোটন ইলেকট্রন যোগফল হবে 36। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর আছে। তাহলে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 8, তড়িৎ লেপনের কৌশলকে আবিষ্কার করেছিলেন? অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি, এবং তড়িৎ বিশ্লেষণের দ্বারা আমরা জানি একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। যেমন লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয়, যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলি, যাহাতে লোহায় মরিচা না পড়ে। এবং বাড়িতে আমরা দেখব যে সমস্ত যে গ্রিলগুলো আমরা ব্যবহার করি, বেশিরভাগ বর্তমানে দেখবে গ্যালভানাইজড গ্রিল ব্যবহার করা হয়, অর্থাৎ যাতে মরিচা পড়ে না, স্থায়িত্বটা অনেক বেশি হয়, লংজিভিটি অনেক বেশি হয়, তাই তো? তো তড়িৎ লেপনে এই যে কৌশল আবিষ্কার করেন বিজ্ঞানী এডিসন, ফ্যারাডে, টমাস গ্রাহাম বেল। অপশন ডি ব্রুগান। তো সঠিক উত্তর হবে মাইকেল ফ্যারাডে। অপশন বি মাইকেল ফ্যারাডে এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 9, কোন পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী উত্তপ্ত হয়? এটা নিচের কোন সূত্রকে সমর্থন করে? এটা সম্ভবত আগের ক্লাসে ছিল, আমার চেঞ্জ করা হয়নি।
যদিও তোমরা এটা পারবে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ তাপীয় ফল জুলের সূত্র। বাতাসে শব্দের বেগ প্রায় কত? এখানে প্রায় কত বলছে, অ্যাপ্রক্সিমেট, কোনো উষ্ণতা বলা হয়নি। বাতাসে শব্দের বেগ প্রায় কত হয়? উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? দেখো, বাতাসে শব্দের বেগ যদি বলতো 0°C, আমরা বলতাম 332 মিটার পার সেকেন্ড। এই বাতাসে শব্দের বেগটা যদি উষ্ণতা বাড়ে, শব্দের বেগ বাড়তে থাকে। সাধারণত 61 সেন্টিমিটার প্রতি ডিগ্রিতে বেগ বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে। তো এটা হবে না, এটা আলোর বেগ, এটা বার করতে বলেছে শব্দের বেগ, এটাও হবে না। 340 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেট। ধরো বাতাসের উষ্ণতা 20°, 340 হতে পারে। 25°C উষ্ণতায় বাতাসে 346 মিটার পার সেকেন্ড হয়। এটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ। ওকে, তাহলে অ্যাপ্রক্সিমেট 340, প্রায় 340 মিটার পার সেকেন্ড, এটা কাছাকাছি আছে, আমরা এটা নিতে পারি এখানে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 11। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? খুব ইজি একটা কোশ্চেন। এই হর্স পাওয়ার এটা কিসের একক? ক্ষমতা। ক্ষমতার এসআই একক ওয়াট। ক্ষমতা এসআই একক ওয়াট। হর্স পাওয়ার ব্যবহারিক একক, যেটাকে বাংলায় বলা হয় অশ্ব ক্ষমতা। দেখবে বাড়িতে বিভিন্ন মোটর যেগুলো আমরা ব্যবহার করি জল তোলার জন্য, জলের কলের সঙ্গে ব্যবহার করা হয়, সেইখানে যে মোটর হয় দেখবে আমরা চলতি ভাষায় 1 ঘোড়া, 2 ঘোড়া, 1.5 ঘোড়া এরকম বলতে থাকি, সেটা অ্যাকচুয়াল হর্স পাওয়ার। কত হর্স পাওয়ারের মোটর? হর্স পাওয়ার এটা একটা একক। কিসের একক? ক্ষমতার ব্যবহারিক একক। এই এককের মান যদি আমরা দেখি, 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এখানে অপশনগুলো দেখো, তোমাকে কিন্তু মানে চোখের দেখা ভুল হলে উত্তর ভুল হবে। তাহলে এখানে ফিগারটা হচ্ছে 746, 746 ওয়াট। কোশ্চেন নাম্বার 12। 1 গ্রাম জল থেকে, এই কোশ্চেনের উত্তর আমি ক্লাসে বলে দিয়েছি প্রথমে। 1 গ্রাম জল থেকে, যেটা জলটা আছে 0°C আছে, 80 ক্যালোরি তাপ যদি বের করে নেওয়া হয়, চূড়ান্ত তাপমাত্রা কত হবে? 1 গ্রাম জল থেকে, যে জলটা 0°C আছে, এখান থেকে তুমি যদি 80 ক্যালোরি তাপ বের করে নাও, চূড়ান্ত তাপমাত্রা কত ডিগ্রি হবে? এটা একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, উত্তর তুমি জানো। উত্তর কি হবে? 80 ক্যালোরি তাপ নিচ্ছ কত গ্রাম? 1 গ্রাম জল থেকে। আমরা জানি যে জল বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। যেমন সঠিক, বরফ গলনের লিন তাপ কত হয়? 80 ক্যালোরি পার গ্রাম। এটা যেমন বরফ গলনের লিন তাপ, আবার জলের কঠিনীভবনের লিন তাপ। কঠিনীভবন মানে কি? জল থেকে আবার বরফ হবে। ভবনের লিন তাপ, এটাও কিন্তু 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে বিষয়টা কি বুঝতে পারছো? কঠিনীভবন মানে জলটা তরল, জল কঠিন হলে বরফ হবে। তাহলে এখানে লিন তাপ 80 ক্যালোরি, এখানে 80, ঘটনাটা একই। তুমি জল থেকে যখন বরফে নিয়ে যাবে, তাপটা বার করে নিতে হবে, আর যখন বরফ থেকে জল করবে, তাপ তোমাকে দিতে হবে। সেন্সটা একই। এবার কতটা তাপ চেঞ্জ হলে বরফটা জল হবে বা জলটা বরফ হবে? চেঞ্জ মানে কি? দিতে হবে নাই বার করতে হবে। তাহলে 1 গ্রাম জল, সেটা থেকে 80 ক্যালোরি বার করছো, মানে তার লিন তাপটা তুমি বার করছো। উষ্ণতা, লিন তাপ মানে কি? উষ্ণতা চেঞ্জ হবে? হবে না, উষ্ণতা জিরোই থাকবে, উষ্ণতা কিন্তু চেঞ্জ হবে না। এখন তাহলে স্যার রেজাল্ট কি হবে? রেজাল্টটা হবে এই জলটা বরফ হবে। এই জলটা, যেটা 1 গ্রাম জল, এটা হয়ে যাবে বরফ। এটা ঘটনা কি ঘটবে? বরফ হবে। এই জলটা ছিল 1 গ্রাম, বরফটা হবে 1 গ্রাম, এটা চেঞ্জ হবে না, ভর চেঞ্জ হচ্ছে না। 1 গ্রাম জল 1 গ্রাম বরফ হবে। আর এটার উষ্ণতা 0 ডিগ্রি ছিল,
এই বরফটার উষ্ণতা 0°C থাকবে। উষ্ণতাটা চেঞ্জ হচ্ছে না, গল্পটা এই লিন তাপের গল্প থেকেই এই কোশ্চেনটা সাজানো হয়েছে। তাহলে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি বা কোশ্চেনে কি বলা হয়েছে। কোশ্চেনে তোমার সেই ঘুরিয়ে ফিরিয়ে লিন তাপের কনসেপ্ট দিয়েই প্রশ্নটা করা হয়েছে। তাহলে বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 13 বলছে নিচের কোনটি প্রমাণ তাপমাত্রা চাপে 22.4 লিটার আয়তন অধিকার করে? তো এক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন এন এর আণবিক ভর আমরা দেখবো এটা দ্বিপরমাণবিক, তো 14 হবে। আর হাইড্রোজেন এটা 1 হবে, NH3 যদি হয় তাহলে এটা হবে 3, টোটাল হচ্ছে 17 গ্রাম NH3 মানে 1 মোল নাইট্রোজেন অ্যামোনিয়া, NH3 মানে অ্যামোনিয়া। এখানে দেখো প্রমাণ চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের 1 গ্রাম অণু 22.4 লিটার আয়তন অধিকার করে। তাহলে 1 গ্রাম অণু মানে 22.4 লিটার আয়তন অধিকার করে, এতটা জায়গা সে নেবে। এনটিপি মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার প্রেসার, প্রমাণ চাপ এবং তাপমাত্রায় সংক্ষেপে বলা এনটিপিতে। নর্মাল টেম্পারেচার প্রেসার, প্রমাণ চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের 1 গ্রাম অণু কতটা জায়গা দখল করবে? 1 গ্রাম অণু 22.4 লিটার জায়গা দখল করে। এখানে 22.4 মানে এর 1 গ্রাম অণু হতে হবে। NH3 1 গ্রাম মানে 1 গ্রাম অণু মানে 17 গ্রাম এটা। তো কার্বন ডাই অক্সাইড, কার্বন হচ্ছে তোমার 12, আর অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেন দ্বীপ এখানে দুটো 16x2 মানে হচ্ছে 32, এটা হচ্ছে 44 গ্রাম। CO2 যদি হয় সেটা হচ্ছে 22.4 লিটার হবে। ঠিক আছে, 44 গ্রাম মানে 1 গ্রাম অণু CO2। ক্লিয়ার? এটা কিন্তু হিসাব। পরবর্তী কোশ্চেন নাম্বার 14 বলছে নিচের কোনটি তড়িৎযোজী যৌগ? তড়িৎযোজী সমযোজী পার্থক্য তোমাদের জানা আছে? রাসায়নিক বন্ধন বলে একটা চ্যাপ্টার আছে রসায়ন বিজ্ঞানে, কেমিস্ট্রিতে। সেখানে দুটো পরমাণু দুইভাবে যুক্ত হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, আর একটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। ওকে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো CH4 এটা গঠন করে সমযোজী বন্ধন। এখানে কার্বন পরমাণুর বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে। কার্বন একটা ইলেকট্রন দিচ্ছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে, কার্বন একটা ইলেকট্রন দিচ্ছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে। কার্বনের সঙ্গে হাইড্রোজেন একটা ইলেকট্রন, এ একটা দিচ্ছে, এ একটা ইলেকট্রন দিয়েছে, এ একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে একটা জোড় গঠন করছে, সেটা বলা হচ্ছে সমযোজী যৌগ। অর্থাৎ সমযোজী মানে হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে শেয়ার করছে, শেয়ার বিজনেস। তুমি 100 টাকা দাও, আমি 100 টাকা দিয়ে দুজন মিলে ব্যবসা করি সমান সমান, এটা একটা বিষয়। আর এক ধরনের ব্যবসা হতে পারে, কিরকম ব্যবসা? আমি তোমাকে দোকান দিচ্ছি, তুমি ওখানে ব্যবসা করো, আমাকে মাসে মাসে ভাড়া দিও, ওটাও একটা ব্যবসা। ঠিক আছে, ওটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান। এরকম তো হয় যে একটা দোকান করে দিয়েছে, এবার ভাড়া দিয়ে দিয়েছে, এবং সেই ভাড়াটা যে দোকান তার একটা মাসে মাসে ইনকাম হচ্ছে, আর যে দোকান নিয়েছে সে একটা বিজনেস করে ইনকাম করছে। ওটা একটা ব্যবসা, আর এটা হচ্ছে শেয়ারিং, দুজন সমান সমান দিয়ে ব্যবসা করছে। সমযোজী বন্ধনটাও এরকম, দুজন সমান ইলেকট্রনটা শেয়ার করছে। আর এখানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান। এখানে ইলেকট্রন আদান প্রদান হলে তড়িৎযোজী, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl। এই বন্ধনটা মজবুত বেশি হয়, তড়িৎযোজী। অপশন বি এখানে রাইট অ্যান্সার আছে, এই বন্ধনটা মজবুত হয়। আর সমযোজী শেয়ারিং বিজনেস ভেঙে যাওয়ার চান্স সবসময় বেশি থাকে। কোশ্চেন নাম্বার 15 অনার্দ্র CaO ক্যালসিয়াম অক্সাইড এটা দ্বারা শুষ্ক করা হয় কোনটির? H2S গ্যাস, H2S মানে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, NH3 অ্যামোনিয়া,
কার্বন ডাইঅক্সাইড নাকি HCl, এখানে HCl। তো এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর হবে NH3 হবে। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায়। অনার্দ্র চুন মানে হচ্ছে CaO দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয়। 15টা কোশ্চেন আমরা এখানে ডিসকাস করলাম, 30 মিনিট হয়ে গেছে। আমি তাও ক্যাটাগরি 2 আগের দিনও শেষ করা যায় না, আমি করব। Na+ এর সম ইলেকট্রনীয় হলো কি, এটা গতদিন বলেছিলাম। সোডিয়ামের ইলেকট্রন কটা আছে? সোডিয়ামের ইলেকট্রন কটা আছে? সোডিয়ামের ইলেকট্রন আছে স্যার 11টি। যখন আমরা Na+ লিখছি এটা মানে পজিটিভ বেশি হয়ে গেছে, প্রোটন তো বাড়ে না, ইলেকট্রন চলে গেছে, মানে এর ইলেকট্রন 11 - 1 হয়ে যাচ্ছে 10টি। তাহলে এই 10টার সমান তোমাকে ইলেকট্রন বার করতে হবে। লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে স্যার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3টি। Li যখন প্লাস লিখবো তখন হয়ে যাবে 3 - 1 2টি। যখন ম্যাগনেসিয়াম লিখবো, ম্যাগনেসিয়াম হচ্ছে 12টি ইলেকট্রন, Mg2+ মানে হচ্ছে 12 - 2 10টি। তাহলে এই একটা উত্তর আমরা পাচ্ছি Mg2+। এখানে কিন্তু একাধিক উত্তর হতে পারে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20, ক্যালসিয়াম হচ্ছে 20, আর ক্যালসিয়াম 2+ মানে হচ্ছে তোমার 20 - 2 18, 20 - 2 মানে হচ্ছে 18। এটা হবে না। আরেকটা আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হচ্ছে 13টি। অ্যালুমিনিয়াম 3+ মানে 13 - 3 10টি। তাহলে Na+, সোডিয়াম প্লাসের সম ইলেকট্রনীয় হচ্ছে 2টি। তাহলে এই যে তোমার ক্যাটাগরি 2তে কিন্তু মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হতে পারে, একটা হতে পারে বা একের বেশি হতে পারে, এখানে নেগেটিভ থাকে না। দুটো এখানে সঠিক আছে। সঠিক উত্তরটি এখানে তোমাকে নির্বাচন করতে হবে যে একটি নাইট্রোজেন পরমাণুতে কটি ইলেকট্রন, কটি প্রোটন, নিউট্রন আছে। একটা নাইট্রোজেন এটা হচ্ছে 7 আর ভর সংখ্যা হচ্ছে 14। প্রোটন সংখ্যা 7, ভর সংখ্যা 14। 7টা প্রোটন আছে, 14টি নিউট্রন নেই। 7টি নিউট্রন আছে, 7টি ইলেকট্রন আছে, এটা সঠিক আছে। 7টি প্রোটন, 7টা ইলেকট্রন, এটাও সঠিক আছে। এখানে এই দুটো সঠিক আছে। 14টা নিউট্রন নেই। নিউট্রন কটা? 7টা। তাহলে এই হচ্ছে প্রোটন, প্রোটন প্লাস ইলেকট্রন মানে হচ্ছে 7, আর এখানে নিউট্রন মানে হচ্ছে 14 - 7, সবই 7টা করে আছে। সঠিক উত্তর এখানে তোমাকে নির্বাচন করতে হবে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিলাম, তোমরা অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে আমরা পরবর্তী ক্লাসে এটা ডিসকাস করব। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ওকে, টাটা, বাই।